স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান। ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি ইনকিলাব মঞ্চের, শাহবাগ অবরোধ। নাইজেরিয়ায় আইএস ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলেন ট্রাম্প। এবারে বিস্তারিত। ১৯ বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রেসিডেন্ট জিয়ার বড় ছেলেকে দেখতে আজও অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। জনস্রোতের কারণে গুলশান থেকে জিয়া উদ্যানে পৌঁছতে তারেক রহমানের কয়েক ঘন্টা লেগে যায়। দেশে ফিরে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে রাত্রি যাপন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্বিতীয় দিন শুক্রবার সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে দুপুরে বাসা থেকে বের হন। এই সময় বিএনপির পরবর্তী কাণ্ডারিকে দেখতে রাস্তার পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে থাকেন। তারেক রহমান বিজয় সরণী সিগন্যালে পৌঁছার আগেই পুরো এলাকা লোকে লোকারণ্য। তাকে দেখতে ও স্বাগত জানাতে নেতাকর্মীদের যেন উচ্ছ্বাসের শেষ নেই। সকাল থেকে ঢাকার শেরে বাংলা নগরের জিয়া উদ্যান ও আশেপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। কারো হাতে দলীয় পতাকা, কেউ ব্যানার, কেউ বা পোস্টার নিয়ে উপস্থিত হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় আগামী নির্বাচন নিয়ে বেশ আশাবাদী দলটির নেতাকর্মীরা। বিকেল ৪টা ৪২ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। এই সময় তিনি কতক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি দোয়া ও মোনাজাত করেন। বাবার কবর জিয়ারত শেষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান তারেক রহমান। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে আছেন তারেক রহমান। এ বিষয়ে আরও খবর জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, তারেক রহমান কখন স্মৃতিসৌধে পৌঁছতে পারবেন, কিছু কি জানতে পেরেছেন? আর সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আসলে তারেক রহমান কখন যে জাতীয় স্মৃতিসৌধে আসবে সেই বিষয়টি কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এখানে যারা স্থানীয় গণমাধ্যম কর্মী এবং নেতাকর্মীরা কিন্তু সেটা বলতে পারছে না। আসলে কি আপনি জানেন যে অসংখ্য নেতাকর্মী এই তারেক রহমানকে এক নজর দেখার জন্য কিন্তু রাস্তার দুধারে তারা অপেক্ষা করছেন। এই খোলা আকাশের নিচে প্রায় ৫ ঘন্টার উপরে তারা কিন্তু অপেক্ষা করছেন এবং সেই তারেক রহমান এখনো আমরা জানতে পেরেছি যে গাবতলী পার হয়নি। সেটি ঢাকা জেলা পুলিশের যেটি আমরা সীমানা যেটি জানি সেটি হচ্ছে আমিনবাজার। সেই আমিনবাজার থেকে এখনো তিনি পৌঁছায়নি। সেখান থেকে রবীন্দ্রনগর স্মৃতিসৌধ ১৫ থেকে ২০ কিলোমিটার, সেখানে আসতে যতক্ষণ সময় লাগে। পাশে কিন্তু হাজার হাজার নেতাকর্মী এখন অপেক্ষা করছেন তারা কখন তারেক রহমান আসবেন সেই বিষয়টি স্মৃতিসৌধে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা কিন্তু সেই দুপুর থেকে কিন্তু অপেক্ষা করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই তারেক রহমান এই মহাসড়কে যেহেতু আসবেন সেই হিসেবে কিন্তু এই মহাসড়কের আমরা জানতে পেরেছি চন্দ্রা থেকে এবং এই যে আরিচাগামী যে চলাচল করে গণপরিবহন সেগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং তাদেরকে বিকল্প রাস্তা সেটি ব্যবহার করার কথা বলা হচ্ছে। এবং এই দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে আসার পর আজকে সাভারে যিনি আসবেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে, সেই হিসেবে কিন্তু এখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পাশাপাশি কিন্তু আশেপাশে থেকে কিন্তু প্রচুর নেতাকর্মী আসছেন। যদিও আমরা আমরা এখন জাতীয় স্মৃতিসৌধে যেটি ১ নম্বর যে ফটকে দাঁড়িয়ে আছে, ২ নম্বর ফটক যে তারেক রহমান রয়েছেন সেখানে অসংখ্য নেতাকর্মী সেখানে আসলে তারা দাঁড়িয়ে আছেন, পোস্টার ব্যানার নিয়ে তারা দাঁড়িয়ে আছেন তারেক রহমানকে দেখার জন্য। এবং জাতীয় স্মৃতিসৌধে কিন্তু কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং যাদের শুধু পাশে এসে তারা শুধু এখানে প্রবেশ করবেন। এবং সেই হিসেবে আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় নেতাদের মধ্যে আমানুল্লাহ আমান, গয়েশ্বরচন্দ্র রায় এবং লুৎফুজ্জামান বাবর তাদেরকে আমরা দেখতে পেয়েছি তারা এখানে প্রবেশ করেছেন। এছাড়া ঢাকা জেলা বিএনপির সেক্রেটারি রিপন রায় তিনিও আসছেন। সব মিলে এখন পর্যন্ত নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা সজাগ রয়েছে যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু তাদের একটি
ক্যান্সেল দুপুরের পরপরই হয়তো বিকাল নাগাদ এখানকার প্রোগ্রাম সেসবে কিন্তু এখন পর্যন্ত যেহেতু এখন পৌঁছতে পারেনি, এখনো আরো কত সময় লাগে সেই বিষয়ে তারা কিন্তু আমাদের নিশ্চিত করে বলতে পারেনি। এ ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আনোয়ার। হালিম, আপনাকে ধন্যবাদ। সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয়। এ সময় তারা যান চলাচল বন্ধ করে দেয়। এর আগে সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া, মোনাজাত এবং বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়। দর্শক, শাহবাগে সড়ক অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। সেখানে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সীমান্ত, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সড়ক অবরোধ করার বিষয়ে কি বলছেন আমাদের জানান। আনোয়ার, জুমার নামাজের পরই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে থেকে একটা মিছিল নিয়ে শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জড়ো হয়। তারপর থেকে কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে রাখে। এখন পর্যন্ত সেই অবরোধে রয়েছে এবং তারা বিক্ষোভে উত্তাল করে তুলেছেন এবং কি সারা বাংলাদেশ থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তাদেরকে আহ্বান করা হয়েছে শাহবাগে আসার জন্য। আমি যদি এই মুহূর্তে আপনাকে দেখানোর চেষ্টা করি, সেখানেই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব তিনি স্লোগানে মুখরিত তুলেছেন শাহবাগ। তারা দাবি করেছেন সরকারের পক্ষ থেকে উপদেষ্টারা যতক্ষণ পর্যন্ত শাহবাগে এসে তাদের সাথে মিলিত না হন, বক্তব্য না দেন পর্যন্ত এই আন্দোলন চলবে। কিছুদিন আগে তিনি বলেছিলেন যে এই পর্যন্ত যে আলটিমেটাম দেওয়া হয়েছে সরকারকে, যে সময় বেঁধে দিয়েছেন তারা সেই সময় শেষ হয়েছে। এখন পর্যন্ত সেই খুনিদের কোনো দৃষ্টান্তমূলক কোনো আইনের আওতায় নিয়ে আসা হয়নি এবং যারা আসল খুনি তাদেরকে এ পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। এই দাবিতে তারা এখনো সোচ্চার হয়েছেন এবং করে তুলেছেন। তারা বলেছেন যে এই সরকার এ পর্যন্ত যে এই খুনির কোনো নির্দিষ্ট কোনো বিচার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। যে প্রধান আসামি তারাও কিন্তু বাংলাদেশে বা দেশের বাইরে রয়েছে, সেটাও এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেনি। তারা গোয়েন্দা সংস্থাদেরকে ব্যর্থতার দায় নিয়ে এই শাহবাগে এসে তাদের ব্যাখ্যা দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন যে এই হাদিকে যে হত্যা করা হয়েছে, হাদিকে হত্যা করে কিন্তু এই হাদির যে আদর্শকে কিন্তু হত্যা করতে পারবে না। এই হাদির যারা অনুসারীরা রয়েছেন, যারা নেতাকর্মীরা রয়েছেন ইনকিলাব মঞ্চের, তারা তার আদর্শকে লালন করে কিন্তু সেই আন্দোলন কিন্তু শেষ পর্যন্ত নিয়ে যাবে এবং তার যে স্বপ্ন তিনি দেখেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইও কিন্তু বন্ধ করা যাবে না। তারা এমনই, যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং কি একজন বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যটা আমি একটু শোনানোর চেষ্টা করছি। আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনরা ধুমরে মুচড়ে গিয়েছিলাম। আমরা বুঝতে পারছিলাম না এত আকস্মিক ভাবে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের কণ্ঠস্বর, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরী ওসমান হাদিকে এত দ্রুত গুলি করা হবে এবং ডেডলি অ্যাটাক করা হবে, এটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। ঘটনার আকস্মিকতায় আমরা যখন ধুমরে মুচড়ে গিয়েছি, হাদির চিকিৎসা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। দর্শককে যদি বলতে চাই, এই আন্দোলন অর্থাৎ তারা শাহবাগে যে অবরোধ করেছে সেটি কিন্তু তারা এখান থেকে আর সরবেন না। তারা ঘোষণা দিয়েছেন যে একেবারে সরকারের পক্ষ থেকে যে উপদেষ্টারা এই শাহবাগে এসে মিলিত না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই শাহবাগ ছাড়বেন না। অর্থাৎ এই লাগাতার কর্মসূচি তাদের চলতে থাকবে। এই যারা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সে পর্যন্ত তারা এই শাহবাগ আজকে থেকে তারা অবরোধ করে রাখবেন, এখান থেকে তো সরবেন না। ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল আল জাবের তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই লাগাতার কর্মসূচি শেষ কবে হবে তারা সেটিও জানেন না। অর্থাৎ যে তারা তাদের যে দুই দফা দাবি পূরণ হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালাতে থাকবেন। আনোয়ার, ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। সীমান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত।
ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব এখন ছাত্র শিবিরের কাঁধে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 2026-27 মেয়াদে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলনে অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার দল বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় উল্লেখ করে জামায়াত আমির বলেন, প্রত্যেকের হাতে কাজ তুলে দিতে চায় জামায়াতে ইসলামী। তিনি আরো বলেন, জাতির উপর থেকে কালো ছায়া এখনো যায়নি। কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। অনেকে সংখ্যা গণে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবককে কর্মসংস্থান দিব, বাকিদের কি হবে? বলছেন বাকিদেরকে ভাতা দেবেন। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই, প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই। নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে 2 শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে নদীর ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা বালুবাহী বাল্কহেডটি বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ এলাকায় নোঙর করে রাখা অবস্থায় সদরঘাট থেকে ছেড়ে আসা MV সুন্দরবন নামের একটি যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দিলে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বালুবাহী বাল্কহেডে থাকা 2 শ্রমিক নদীতে লাফিয়ে পড়লে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান শুরু করে। পরে নদী থেকে ওই 2 শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। তারা পটুয়াখালীর জহিদুল ইসলাম ও ঝালকাঠির মোহাম্মদ হাসান। সরকারি টানা 3 দিনের ছুটির দ্বিতীয় দিনে পর্যটকের ভিড় দেখা গেছে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। বৃহস্পতিবার সকাল থেকে সৈকতে পর্যটকের আগমন ঘটে। পর্যটকরা সৈকতে বালিয়াড়িতে হই হুল্লোড়ে মেতেছেন। অনেকে সমুদ্রে সাঁতার কাটছেন, আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন অনেকে। ঘোড়ার গাড়ি সহ বিভিন্ন বাহনে ভ্রমণ এবং নানা বিনোদনে ব্যস্ত সময় পার করছেন তারা। বাড়তি পর্যটকদের কুয়াকাটায় শতভাগ হোটেল মোটেলে বুকিং হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা। আন্তর্জাতিক। নাইজেরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট IS এর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নাইজেরিয়া সরকারের সাথে সমন্বয় করে উত্তর পশ্চিমের সোকোটো রাজ্যে একাধিক নিখুঁত ও শক্তিশালী হামলা চালানো হয়েছে। ট্রাম্প অভিযোগ করেন, গোষ্ঠীটি নিরপরাধ খ্রিস্টানদের নির্মমভাবে হত্যা করছে। এদিকে এই হামলাকে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান আখ্যা দিয়েছেন নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা। এর সঙ্গে কোনো নির্দিষ্ট ধর্মের সম্পর্ক নেই বলেও জানান তিনি। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার নাইজেরিয়ার বোর্নো অঙ্গরাজ্যে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় 5 জন নিহত হয়, আহত হন 35 জন। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জিয়াউর রহমান সমাধিতে শ্রদ্ধা শেষে জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান। ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি ইনকিলাব মঞ্চের, শাহবাগ অবরোধ। নাইজেরিয়ায় IS ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলেন ট্রাম্প। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।